বুলডোজার ঝড় তো দেখছেন তাই না? এবার আরেকটা অদৃশ্য ঝড় আসছে। এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে, প্রত্যেককে সাইজ করা শুরু করছে। বিশেষ করে রাঘব বোয়ালদের ধরার ঘোষণায় দিয়েছে সরকার। ডক্টর ইউনূস সরকারের একটা নতুন সিদ্ধান্ত, সুতরাং আর কারোর রক্ষা নাই, খেলা জমছে। আঙুল বাঁকা করেছে, আর কোনো সুযোগ নাই। ঘটনা শুরু হতে যাচ্ছে দর্শক, ঘটনা ঘটছে, এই জন্য ঠিকঠাক মতো শক্ত করে আঙুল বাঁকা করেছে। 7টি বিষয়ে অনেক দূরে গিয়ে একটা ফুল দিতে গিয়ে শৃঙ্খলা রাখতে পারেন নাই, এত বড় রাজনৈতিক দল হওয়ার পরেও, তাহলে আপনারা দেশে শান্তি শৃঙ্খলা এবং শৃঙ্খলা কিভাবে আনবেন? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন রাইট নাও এন্ড ইটস ভেরি কনসার্নিং। ভারতের সেনাপ্রধান এখন এক ধরনের পাগল হয়ে গিয়েছে। চায়না দখল করে নিয়েছে ভারতের পূর্ব অঞ্চলের বিশাল জায়গা, আর সেম টাইম পাকিস্তান কাশ্মীর অ্যাটাক করছে। সেই দুই দিকে তাদের যুদ্ধ। এখন তৃতীয় দিকে ভারতের সেনাপ্রধান নজর দিয়েছে বাংলাদেশ। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ডক্টর ইউনূসের জন্য। আসলে আমাদের ভাগ্য, কপাল যে এরকম একটা লোক আসলে আমরা সরকার হিসেবে পেয়েছি। দারুণ একটা সুখবর সকলের জন্য, হ্যাঁ সবার জন্য। এই কথা আমি বলছি 1.5 বছর আগে টকশোতে ওপেন, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা উন্নতি করার রাস্তা একটাই, সেটা হলো যারা যখন রাজনীতিবিদ হোক, মন্ত্রী এমপি মিনিস্টার আমলা টালাম যা থাকবেন, তাদের সন্তানদের লেখাপড়ার জন্য বাইরে যাইতে পারবে না এবং তাদের ফ্যামিলি কারো চিকিৎসার জন্য বিদেশ যাইতে পারবে না। দেশের চিকিৎসা এবং স্বাস্থ্য খাত উন্নতি হবে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। বুলডোজার ঝড় তো দেখছেন তাই না? এবার আরেকটা অদৃশ্য ঝড় আসছে। এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে। ইউনূস সরকারের যে প্রশাসন আছে আস্তে আস্তে প্রত্যেককে সাইজ করা শুরু করছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে যারা অতি গুরুত্বপূর্ণ পদগুলোকে হোল্ড করেছিলেন, যেমন ধরেন ডিসি, এসপি, সচিব, আরো বিভিন্ন যে কি পয়েন্টগুলো আছে, লাইক আইজিপি, আমাদের সেনাপ্রধান এখনো বাদ আছেন, আরো অনেকেই যারা বিভিন্ন জায়গাতে ছিলেন। ইভেন অনেকে অবসরপ্রাপ্ত হয়েছেন, ভাবছেন যে আমার তো আর বিপদ নাই, কিন্তু ভাই বিপদ আপনার উপর ঘূর্ণিঝড় আকারে খুব শীঘ্রই অবতীর্ণ হতে যাচ্ছে। গতকালকে 22 জন ডিসির উপর যেই ঘূর্ণিঝড় গেছে, এবার প্রশাসনের খুবই শক্ত অবস্থানে থাকা যারা এসপিরা আছেন তাদের উপর ঝড় যাচ্ছে। পুলিশের ছোটখাটো পদে যারা ছিল তারা অনেকেই অভিশংসিত হয়েছে, চাকরি হারিয়েছে, বরখাস্ত হয়েছে। বাট এবার রাঘব বোয়ালদের ধরার ঘোষণায় দিয়েছে সরকার। 2018 সালে যে রাতের ভোট হয়েছে, সেই রাতের ভোটকে যারা সহযোগিতা করেছেন, এই সহযোগিতার প্রধান একটা কি পয়েন্ট ছিল আইন শৃঙ্খলা বাহিনীর যারা সর্বোচ্চ পদে ছিলেন, জেলা পর্যায়ে এসপি সাহেবরা। আজকে আমরা দেখলাম যে আপনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 2018 সালে নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী 64 জেলায় যে সকল পুলিশের এসপিরা ডিউটি পালন করেছেন তাদেরকে ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। আর এই ঘোষণা কে দিয়েছেন? যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যেহেতু সরকারের সিদ্ধান্ত, তার মানে ডক্টর ইউনূস সরকারের একটা নতুন সিদ্ধান্ত। আর তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন যে 2018 সালে রাতের ভোটের নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা এসপিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এর আগে 2018 সালে অনুষ্ঠিত একাদশ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা 33 জন ডিসিকে ওএসডি করেছে। আর আমরা তো দেখি যে এরপর আসলে কাদের তালিকা আসতে যাচ্ছে। আমার মনে হয় এরপরে ধরেন যারা ইউএনও আছেন তাদের উপর একটা ঝড় আসতে যাচ্ছে, হতে পারে এরপরে এসপি যারা আছেন তাদের উপর ঝড় আসতে যাচ্ছে, থানার ওসি তাদের উপরে ঝড় আসতে পারে, ধাপে ধাপে। কারণ কি, সরকার আস্তে আস্তে কন্ট্রোলিং নিচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় আসার পরে হুট করে যদি এসপিদেরকে বহিষ্কার করতো তাহলে কি হতো? বিশৃঙ্খলা তৈরি হতো। এখন সরকার মোটামুটি এই প্রশাসনগুলোর উপরে একটা স্টেবিলিটি পেয়ে গেছে। সো আস্তে আস্তে যারা যারা সরকারের টার্গেটেড ব্যক্তি প্রত্যেককেই অভিশংসিত হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, যে সকল প্রশাসনিক এবং সরকারি কর্মকর্তারা অবসরপ্রাপ্ত হয়েছেন বা দুর্নীতি করছেন তাদেরকেও ধরা হবে। সুতরাং আর কারোর রক্ষা নাই, খেলা জমছে। এগুলাতে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি কোনটা আছে? আমি মনে করি আগামী দিনে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন রাজনৈতিক সরকার কর্তৃক প্রভাবিত হয়ে পরবর্তী সরকার আসলে এই সিদ্ধান্তগুলা কন্টিনিউ হতে থাকবে। ভারতের সেনাপ্রধান এখন এক ধরনের পাগল হয়ে গিয়েছে। চায়না দখল করে নিয়েছে ভারতের পূর্ব অঞ্চলের বিশাল জায়গা, আর সেম টাইম পাকিস্তান কাশ্মীর অ্যাটাক করছে। সেই দুই দিকে তাদের যুদ্ধ। এখন তৃতীয় দিকে ভারতের সেনাপ্রধান নজর দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশে নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এসে ভরপুর হয়েছে, কারণ চিকেন লেগকে দখল করবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা প্লাস চায়নার সেনাবাহিনী। এই 40 কিলোমিটার দখলের ভিতরে নেপালের সাথে সরাসরি বাংলাদেশের হয়ে যাবে সম্পর্ক। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই হুঙ্কার চলছে এখন নেপাল এবং ভুটানের সাথে সরাসরি হবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য। এই কারণে ভারতের সেনা প্রধান আজকে যে বক্তব্য দিয়েছে, প্রিয় দর্শক, এই সেই চিকেন নেক, যেই চিকেন নেককে নিয়ে আমরা 53 বছরে কোনো সুবিধা নিতে পারি নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণায় এখন আতঙ্কিত ভারত। ভারতের নরেন্দ্র মোদী উলটপালট কথা বলছে, সেনা প্রধানও উলটপালট কথা বলছে, কারণ চায়না এবং পাকিস্তান দুজনই চাচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে। সরাসরি যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে চায়নার সাথে নেপাল দিয়ে আমাদের, কারণ নেপালের যদি আমরা 40 কিলোমিটার চিকেন লেগ দখল করতে পারি, তাহলে আমরা নেপাল হয়ে চায়নায় আমরা সরাসরি সব ব্যবসা বাণিজ্য চালু করতে পারবো। ভুটান হয়ে আমরা সরাসরি চায়নার সাথে ব্যবসা বাণিজ্য চালু করতে পারবো। আর পাকিস্তান এতে তাদের পূর্বের যে একটা দেশ ছিল, একই দেশ ছিল, সেই কারণে পূর্বের মমতা থেকে, ভালোবাসা থেকে বাংলাদেশকে অন্তত সাহায্য করে ভারতের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত বাংলাদেশকে সহযোগিতা করতে। আর এরই মাঝে ভারতকে যখন দাঁত ভাঙ্গার জবাব চায়না আর পাকিস্তান দিচ্ছে, নীরব দর্শকের ভূমিকা থাকতে চাচ্ছে আমেরিকা এবং ইউরোপ। তারাও ক্ষেপে আছে নরেন্দ্র মোদীর কার্যক্রমের উপরে। স্পেশালি বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদীর নগ্ন হস্তক্ষেপ 15.5 বছর শেখ হাসিনা যেভাবে জুলুম নির্যাতন বাংলাদেশে করেছে, সেই কারণে সেই প্রতিশোধটা এখন সবাই মিলে ভারতের উপরে নিতে চাচ্ছে। সম্প্রতি 7টি বিষয়ে বিএনপি জামাতের মধ্যে প্রতিযোগিতায় জামাত শিবির অনেক দূরে গিয়ে। দর্শক, বিবিসি বাংলার একটা রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আলোচনা করছি। বিএনপি ও জামাতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে, এখানে কয়েকটা ইস্যু তুলে ধরা হয়েছে, তার মধ্যে আমি 7টা পয়েন্ট নোট করেছি। একটু না, জামাত অনেক দূরে গিয়ে বিএনপি চরমভাবে ব্যাকফুটে পড়ে গিয়েছে। এটা মেকআপ করা বিএনপির জন্য কঠিন হবে। আমি আগে বলেছি নানান আলোচনা যে বিএনপি আত্মহত্যার দিকে যাচ্ছে। বিএনপিকে ফিরান, যে কোনো সময় অঘটন ঘটাতে পারে। বিএনপি ফাঁদে পড়েছে, ফাটা বাঁশের মধ্যে পড়েছে। বিএনপি জামাতের মধ্যে এই মুহূর্তে যেসব বিষয় নিয়ে প্রতিযোগিতা, তার মধ্যে সবকিছু ছাপিয়ে সবার উপরে উঠেছে আগে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন। বিএনপি চায় আগে জাতীয় নির্বাচন, জামাত চায় আগে স্থানীয় সরকার নির্বাচন। কারণ এই পয়েন্টটা একটু দেখেন নিরপেক্ষভাবে, যে জনগণ এখন কে এগিয়ে, বিএনপি না জামাত, তার প্রমাণ হবে জনগণ কোন পক্ষে। জনগণ কোন পক্ষে? বা 80%-এর বেশি জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। তাহলে জামাত 80% আর বিএনপি 20%। আপনি জরিপ করেন, যেভাবে পারেন আপনি সার্ভে করেন। বিএনপি আগে জাতীয় নির্বাচন চায়, 2জন লোক পাওয়া গিয়েছে বিএনপির পক্ষে, এক আন্দালিব রহমান পার্থ আর মাহমুদুর রহমান মান্না, যারা কেউ স্থানীয় সরকার নির্বাচনে কোথাও কোনো প্রার্থী দিতে পারবে না, পারে নাই, এরকম কোনো সক্ষমতাই নেই। আর সবাই আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, জনগণ চায়, সরকার চায়, ছাত্ররা চায়। আর বিএনপি বলে যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা রাজাকার। তো বুঝতে পারছেন যে জামাত কত দূরে গিয়ে এই প্রতিযোগিতার এই গ্রাউন্ডে। আরো নানান প্রতিযোগিতা বিবিসি বাংলা কি কি লিখেছে আমরা সেদিকে আসছি, এবং আমরা ওই 7টা পয়েন্ট ধীরে ধীরে আলোচনা করবো যে জামাত কত দূরে গিয়ে। একটা পয়েন্টে তো বুঝলেন জামাত 80% আর 20%, এটা বেশি হতে পারে জামাতের ঘরে, কারণ স্থানীয় সরকার নির্বাচনের প্রতি তীব্র তুমুল জনমত গড়ে উঠছে। বুদ্ধিজীবীরাও এর পক্ষে দাঁড়াচ্ছেন এখন। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস থেকে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বিবাদের রূপ নিয়েছে। এর জের ধরে বাড়ছে পাল্টাপাল্টি বক্তৃতার বিবৃতি। পাল্টাপাল্টি বক্তৃতার বিবৃতিতেও দেখেন যে কত সুন্দরভাবে জামাত থেকে, যেমন রুহুল কবির রিজভী জামাতকে বলছে মুনাফিক। জামাত অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে রুহুল কবির রিজভীর এই বক্তব্যের জবাব দিয়েছে। এখন রিজভীর বক্তব্যের সপক্ষে কোনো দলিল নেই, তথ্য প্রমাণ নেই, কিছু না, জাস্ট বলে দিয়েছেন মুনাফিক, শেষ। এখন জনগণ দলিলবিহীন এই বক্তব্য গ্রহণ করে না, আর জামাত তো পাল্টা জবাব দিয়ে দিয়েছে। এই জায়গাও বিএনপি অনেক ব্যাকফুটে, কোনো যুক্তি, কোনো লজিক, এগুলোতে বিএনপি নেই। এই জন্য জনগণ এখন বিএনপিকে নিয়ে ট্রল করে। বিএনপির সঙ্গে তার একসময় মিত্র জামাতের সম্পর্কে টানাপোড়েন চলছিল কয়েক মাস ধরে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পরে দল দুটি সম্পর্কে টানাপোড়েন বাড়তে থাকে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে পারস্পরিক অবস্থা নিয়ে বিবাদে জড়ায় বিএনপি জামাত। দেখেন এই প্রশ্নটার ক্ষেত্রে যদি বলি জামাত কত দূরে গিয়ে, আচ্ছা সংস্কার আগে না নির্বাচন আগে, জনগণকে প্রশ্ন করুন। জামাত বলছে সংস্কার আগে, আর বিএনপি বলছে কিসের সংস্কার? নির্বাচন। সংস্কার হচ্ছে নির্বাচনের পরে, পার্লামেন্ট করবে, পার্লামেন্ট ছাড়া সংস্কার হবেই না। আচ্ছা জনগণ কি চায়? জনগণের মতামত কি? জনগণ, অধিকাংশ জনগণ, সেটা 80%-এর ঊর্ধ্বে হবে, মনে করে কোনো নির্বাচিত সরকার দেশে কোনো সংস্কার করবে না। সংস্কার যদি কিছু হতে হয় সেটা ডক্টর ইউনূসের হাত ধরেই হতে হবে। এই জন্য আগে সংস্কার করে নির্বাচন, সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন হবে না, জনগণ এটা মনে করে। আপনি গণভোট নেন অথবা সার্ভে করেন, জরিপ করেন, দেখবেন। তো এরকম যে সব জায়গায় বিএনপি বিএনপির পক্ষে জনমত নেই, জামাত অনেক দূরে গিয়ে। সরকার সংস্কার চায়, ছাত্র সংস্কার চায়, সবাই সংস্কার চায়, সংস্কার চায় না শুধু বিএনপি, আওয়ামী লীগ।
অতএব এখানেও বিএনপি জামাতের মধ্যে মিলের জায়গা একটা দেখছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ সিরিয়াসলি দুই দলের একদলও চায় না, এক এক সময় কথা, এটা আলাদা বিষয়। কিন্তু বিরোধের জায়গাগুলোতে জামাত কতদূর এগিয়ে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এর মধ্যে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামাতের দলীয় প্রার্থী ঘোষণা করে দলটির এমন তৎপরতার আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে। সর্বোচ্চ স্থানীয় সরকার নির্বাচনে পরস্পর বিরোধী অবস্থানে দল। স্থানীয় সরকার নির্বাচনের ঘটনা তো আপনাদের বললাম যে জামাত কতদূর এগিয়ে, 80-20, 80-2। বিএনপি জাতীয় নির্বাচন আগে অন্য কোনো নির্বাচন চায় না, আর জামাত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে। নানা নিশ্চিত বিএনপি জামাতের বিবাদ এখন এমন অবস্থা দেয় যে দলনেতারা একেবারে বিবৃতি বক্তব্য দিচ্ছে, চলছে। কিন্তু অনলাইনে প্রচার প্রচারণা, জবাব, পাল্টা জবাব বা গালাগালি, ট্রল, মিম, এগুলো তো জামাত শিবিরের সাথে বিএনপি পাচ্ছে মোটেই না। এটা মির্জা ফখরুল স্বীকার করেছেন লন্ডনে বসে, যে জামাত শিবির তারা বুদ্ধিভিত্তিক রাজনীতি করে, তাদের ক্যাডার সিস্টেম, তাদের ছেলেরা পড়াশোনা করে, তারা অনলাইনে অনেক এগিয়ে। হ্যাঁ, দেখেন এই যে ট্রলের কথা যদি বলেন, হ্যাঁ, জামাতের লোকজন, শিবিরের ছেলেরা তারেক রহমান, খালেদা জিয়াকে সম্মান করে, কোনো ট্রল করে না। কিন্তু বিএনপির বট বাহিনী, জিয়া বট ফোর্স, তারা ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে ট্রল করে। কিন্তু জামাত শিবিরের লোকজন খালেদা জিয়া, তারেক রহমানকে ছাড় দিলেও অন্য অনেককে নিয়ে ট্রল করে। কিন্তু সেখানেও দেখেন যে জামাত শিবির কত দূরে গিয়ে, সব জায়গায় গিয়ে, সব প্রতিযোগিতায় গিয়ে, অনলাইন অফলাইন সব, শুধু চাঁদাবাজিতে বিএনপি। এখন দেখেন বিএনপি চাঁদাবাজিকে অস্বীকার করতে পারছে না, যার ফলে বিএনপি বলছে যে চাঁদাবাজি এটা জায়েজ, জামাত যেরকম হাদিয়া নেয় আমরা ওইরকম চাঁদা নেই। কিন্তু জনগণকে বিএনপির ব্যাখ্যায় সন্তুষ্ট না, বিএনপি এটা ভুয়ো ব্যাখ্যা। আর জামাত হাদিয়া নেয় বা ইয়ানত নেয় নিজেদের কর্মীদের বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে, এতে কেউ অসন্তুষ্ট না, খুশি হয়ে যায়। আর চাঁদা বিএনপি জোর করে আদায় করে। তবে এখানেও বিএনপি হেরে গেল। সংস্কার প্রশ্নে বিবাদের শুরু, আর সমগ্র জাতি সংস্কার চায়, সংস্কারের জন্যই এই ঘটনা ঘটেছে জুলাই অগাস্টের গণঅভ্যুত্থান। তো সেখানে বিএনপি সংস্কার চায় না, তো বিএনপি তো এমনিতেই ব্যাকফুটে চলে যাবে। জ্বালারে জ্বালা অন্তর জ্বালা, কার জ্বলতেছে আজকে এটা নিয়ে আলাপ হবে, মজার আলাপ। আচ্ছা ধরেন আপনার বাসা আমার বাসা মুখামুখি, পাশাপাশি আমরা থাকি। এখন আমি যদি সারাক্ষণ আপনার বাসায় নজর রাখি যে কে যাইতেছে, কে বের হইতেছে, কয়টার সময় ঢুকতেছে, কয়টায় বাইর হইতেছে, রাইতে কে আসলো, দিনে কে আসলো, সকালে কে বের হইলো, বা আপনার বাসার কাজের লোকদেরকে আমি জিজ্ঞেস করতেছি গোপনে, এই কালকে কে আসছিল, কি দিয়া রান্না খাওয়াইছে, কি রান্না করছে, কি গিফট নিয়ে আসছিল, মিষ্টি না ফল, এগুলো যদি আমি জিজ্ঞেস করি, আর আপনি যদি ওইটা বুঝতে পারেন একদিন, আমাদের ছাড়বেন, মারবেন না ভাই। ওই যে ভুসির সাথে নাকের একটা সম্পর্ক আছে কিন্তু ভাই, ওইটা কাজ করবে। আপনার ভুসি আমার নাক, হ্যাঁ একদম ডাইরেক্ট মাইনা দিলেন তো আপনি, জয় বেটা তুই কেন আমার বাসার খোঁজ নেস, তোর উদ্দেশ্য কি, বলবেন না ভাই? বলবেন। কিন্তু ওই নাক আর ওই যে ভুসি, এই সম্পর্কটা আমরা যেহেতু পাশাপাশি থাকি আমাদের মধ্যে হইতে পারে, কিন্তু আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে তার এটা করা সম্ভব না, বুঝছেন না? নাক আর ভুসির সম্পর্ক ঠিক হবে না। আমাদের প্রতিবেশী দেশের বিজলি চমকাচ্ছে, হ্যাঁ বিজলি চমকাচ্ছে, বৃষ্টি হবে। আমাদের প্রতিবেশী, এই বৃষ্টিটা কি দিল্লিতে হবে? হ্যাঁ হইতে পারে, কারণ কি পুরা এই এলাকাটা উপমহাদেশে সব জায়গায় বুঝছেন নিম্নচাপ, দিল্লিতে বৃষ্টি আসতে পারে, আপাতত এই বৃষ্টিটা উপভোগ করবে। যাই হোক, আপার হইয়া বা আপার দেশের, এখন আপার যে দেশে আছে ওই দেশের সেনাপ্রধান এই কালকে একটা কথা বলছে, যে কথাটা ওনার বলা উচিত হয়নি। ওই যে আমি আপনার প্রতিবেশী হলে আমি যে কাজটা করতাম, ওই সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী একই কাজ করছে, একই কাজ। আমার দেশে কে আসবে না আসবে উনি ওইটার খোঁজ খবর রাখেন। উনি একটা কথা বলছেন যে বাংলাদেশের উচিত হবে না সন্ত্রাসীদেরকে স্বাভাবিক চোখে দেখা, এরকম একটা কথা বলছে। এই সন্ত্রাসীরা কে ভাই? কাদেরকে স্বাভাবিক চোখে দেখতে না করলো, সন্দেহের চোখে দেখতে বললো? কাদেরকে? পাকিস্তানকে। হ্যাঁ উনি এটা নাম নেনে, ওনারা তো বুদ্ধিমান কূটনৈতিক চাল চালে, বুঝছেন না, নাম নিবে না। কিন্তু একজন সেনা প্রধান হইয়া উনি বলছেন বাংলাদেশে পাকিস্তান থেকে আইএস মানে পাকিস্তানের গোয়েন্দা প্রধান বাংলাদেশে আসছে, ক্যান্টনমেন্টে ওনারা মিটিং করছে, এবং আরো অনেক গোয়েন্দা বিভাগের মেইন লোকগুলো আইসা ওই যে চিকেন লেগ, ওই যে 41 কিলোমিটার ওইখানে গিয়া নাকি ওরা ঘোরাঘুরি করছে, ওইটা উনি জানে। কেমনে জানে জানি না, আমাদের কিন্তু পত্র পত্রিকায় এরকম কোনো নিউজ আমি দেখি নাই। কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, এটা আমরা এখন সবাই জানি। কেন ভালো হয়েছে এটাও আমরা জানি। ওইটাই হচ্ছে জ্বালারে জ্বালা অন্তর জ্বালা, কেন পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হইতে যাচ্ছে, ওইটাই আর কি বলতে যাচ্ছে যে ওরা ওই চিকেন লেগের সামনে ঘোরাঘুরি করে আসছে। ভাই আজকাল কি যায় সশরীরে ঘোরাঘুরি করতে হয় এই যুগে? আরে আপনি তো ভাই আমেরিকায় বৈশা বাংলাদেশের যে সেন্ট মার্টিনে কি হইতেছে এটা দেখতে পাবেন। হ্যাঁ ওই যে দিল্লিতে বৈশা বা ইচ্ছা করলে এখন 32 নম্বর দেখতে পাবে, কিন্তু গুগলের মাধ্যমে উনি সার্চ করলেই দেখতে পাবে। আজকাল যায় দেখতে হয় নাকি চিকেন লেগের সামনে? এইসব কথা কেন বলতেছে জানেন? এই কিছুদিনের মধ্যে ওনারা প্রচার করবেন ওই আগের বাণী, যে এই দেশ জঙ্গি আশ্রয় দিতেছে, বাংলাদেশ জঙ্গিদের আশ্রয় দিতেছে। কারণ ওনাদের সন্দেহ, পুরাই সন্দেহ ওনাদের, যে পাকিস্তান আমাদের মাটি ব্যবহার কইরা
ওনাদের উপরে সন্ত্রাসী হামলা চালাইতে পারে, এরকম একটা কথা ওনারা বলার চেষ্টা করতেছে। এবং আগামীতে জানেন খোলাখুলি বলবে। এটা যতই আমাদের সম্পর্ক ভালো হবে পাকিস্তানের সাথে, ততই এই কথাটা বলবে। এমনও বলতে পারে, দেখবেন পাকিস্তানের আইএস মানে গোয়েন্দা বিভাগ বাংলাদেশে গাড়ি বানায় ফেলেছে, এই কথা বলে দিতে পারে ওদের মিডিয়া। কিন্তু দেখেন মাত্র 6-7 মাসের ব্যাপার, আপনারা তো 16-17 বছরে এখানে আপনাদের গোয়েন্দা বিভাগ এই যে তো এখানে থাইকা বুঝছেন, বিয়া শাদী কইরা বাচ্চা টাচ্চা পয়দা করে বলাইছিল ভাই। এইটাই তো ওদের ঘর বাড়ি হয়ে গেছিল। এটাকেই তো অঙ্গরাজ্য বানাইবার জন্য বৃহৎ আকারে পরিকল্পনা করছে। প্রথম শুরু করছিল ভাই ডোরিমন একটা কার্টুন আছে না বাচ্চাদের, এইসব হিন্দি কার্টুন দিয়া বুঝছেন, এটা আমাদের চ্যানেলে প্রথম হিন্দি শেখানো আরম্ভ করছিল। ওরা এই দেশকে অঙ্গরাজ্য বানায় ফেলাইতো তো ভাই। তো আপনারা এত বছরে এত কিছু করলেন, আমাদের একজন মেহমান যদি আইসাও থাকে, আপনাদের প্রবলেম কি? আমি আপনার বাসায় কি হইতেছে না এগুলো খোঁজ খবর রাখা উচিত বলেন? এগুলো কোনো ভদ্রতার মধ্যে পড়ে? আমরা কি খোঁজ খবর নেই আপনারা কি করতেছেন না করতেছেন? এই যে আপনারা ডোনাল্ড ট্রাম্প থেকে অস্ত্র কিনলেন, প্লেন কিনলেন, যুদ্ধ বিমান কিনলেন এবং জোর করে বিক্রি করে দিচ্ছে। জোর করে বেচছে, তো জোর করে যেটা কিনতে হবে এবং মোদিজি কিনছে। যাই হোক, মোদিজির একটা কথা বলি এবার। মোদিজির নামটা যখন মুখে চলে আসলো, দেখেন ওইখানকার সেনাপ্রধান কি বললো, বা ভারতের ওই মিডিয়া কি বললো, ওই মলমালা আছে কি না এখন জানি না, ও কি বললো, কিচ্ছু যায় আসে না। মোদিজি কিন্তু বুঝা ফেলাইছে আমেরিকা টোরের পর কি করতে হবে। একেবারে ফেলা দিয়েন না ভাই, চা বেচলে কি হবে? ঘটে কিছু থাকে, ঘটে কিছু না থাকলে 10 বছর এত বড় দেশ চালায়, যেমনি চালাক না কেন, জোর করে চালাক আর যেভাবেই চালাক, বুদ্ধি খাটাই, বুদ্ধি আছে ভাই, বুদ্ধি আছে, বুঝা ফেলাইছি। কারণ কি জানেন, আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গভীর রাত তখন মাত্র ঘুমাইতে যাবে, ঘরের বেডরুমের লাইটও তখন অফ করে নাই। ওই টাইমে ওনার মোবাইলে টুম করে একটা শব্দ, ওইখানে একটা মেসেজ, দিল্লি থেকে মেসেজ, ছোট্ট লেখা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে মোদিজি এপ্রিলে বসতে চায়, উনি রাজি আছেন কিনা খুব দ্রুত জানাবেন প্লিজ। খুব দ্রুত জানাবেন, টাইম নেওয়া যাবে না। ওই মেসেজটা আবার ফরওয়ার্ড করলেন আমাদের ইউনূস স্যারের কাছে, ওই ঊর্ধ্বতন কর্মকর্তা। তখন ভোর 5:30 বাজে, ভোর 5:30 উনি চা খাইতে বসছেন। ওই টাইমে মেসেজটা দেখে উনি মুচকি হাসলেন। উনি জানতেন মেসেজ আসবে। দেখেন, অনেক বড় দেশের প্রধানমন্ত্রী হইতে পারে মোদিজি, ভারত অনেক বড় দেশ হইতে পারে, অনেক ক্ষমতাবান হইতে পারে, কিন্তু একজন ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের কাছে একজন শ্রদ্ধার পাত্র, ভক্তির পাত্র। একজন শিক্ষককে আমরা যেভাবে সম্মান দেই, এইভাবে সারা বিশ্ব ওনাকে সম্মান দেয়। এখানে কোনো ক্ষমতার লড়াই না, কিন্তু সম্মানের ব্যাপার। আর এই সম্মানীয় মানুষটি হেরে যাবে? নো, উনি হেরে যাবে না। উনি জানতেন এরকম একটা মেসেজ আসবে। এখন উনি কথা বলবেন। ওই যে কয়েকদিন আগে আমি বলছি না, 7 সিস্টারে আপনাকে আমি রাস্তা দিয়ে দেব, আপনি আমাকে কি দেবেন। এবং আর একটা ব্যাপার আছে এখানে, বিরাট ব্যাপার, যেটা ভারতের মিডিয়া এবং ভারতের ভিতরের ওই যে ডিপ স্টেটের সবচেয়ে বড় দুশ্চিন্তা, যেটা হলো শহীদ জিয়াউর রহমান, উনি যে একটা 7 কান্ট্রি আবিষ্কার করছিলেন, মানে 7 ভুক্ত 8টা দেশ, যেমন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান ও পাকিস্তান। এই পাকিস্তান, ভারত আর পাকিস্তানের কি সম্পর্ক আপনারা জানেন, যার জন্য সার্ক বেশি দূর আগাইতে পারে নাই। শহীদ জিয়াউর রহমান স্যার যখন মারা গেলেন চিটাগাঙে সার্কিট হাউসে, ওনাকে খুন করা হইলো। ওই যে মঞ্জুর নামে একজন মেজরটা এখানে খুন করে দিয়েছিল ভাই, মিডনাইট। ওইখানে গেছিলেন উনি একটা কাজে, রাত্রে সেই ঘটনাটা ঘটায়। ওই মঞ্জুর কিন্তু আবার জানেন গুলি কইরা মাইরা আবার একটা জিপ নিয়ে না পালাইতাছিল ভারতের দিকে পালাইতাছিল। পথের মধ্যে জিপের তেল শেষ হয়ে যায়। মঞ্জু এবং মঞ্জুর ফ্যামিলি, একজন দারোগার কাছে সেই মঞ্জু অ্যারেস্ট হয় এবং তাকে যখন ধইরা নিয়ে আসে একদল সিপাহী আবার যায় গোলাগুলি কইরা ওই মঞ্জুরে মাইরা ফেলায়। ওই মঞ্জু বাইচা থাকলে কিন্তু বোঝা যাইতো কে হত্যা করছিল, তারা এই সুপারি দিয়েছিল। এটা সুপারি হত্যা। ওই যে ভারতের হিন্দি ছবি দেখেন না, সুপারি দেয়, এটা কিন্তু চলে কিন্তু ভাই। ডিপ স্টেটের ব্যাপার এগুলা বুঝুম না আমরা, অনেক গভীর ব্যাপার, ওগুলো আমরা বুঝুম না। যাই হোক, এই যে মোদিজি কিন্তু বুঝা ফেলাইছে আমেরিকা থেকে আইসা এবং পরিস্থিতি দেখা চীনের সাথে বাংলাদেশের, বিশেষ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে সম্পর্ক, এটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই যে ওনার যে ওই যে আপনার গ্রামীণ মডেলটা, ওই যে ক্ষুদ্র ঋণের মডেলটা, এটা টোটাল চীনের গ্রাম অঞ্চলে কিন্তু ছড়াইয়া গেছে এবং ওরা ভীষণ উপকার পাইছে। ক্ষুদ্র ঋণ নিয়ে ওরা ব্যবসা বাণিজ্য করতেছে, গরিবদের উন্নতি হয়েছে ভাই চীনে। ওই জন্য চীনের সঙ্গে ইউনূস স্যারের কিন্তু অনেক আগে থেকেই ভালো সম্পর্ক। এই ধরনের সম্পর্ক সারা বিশ্বেই ওনার সঙ্গে আছে, যার জন্য মোদিজি কিন্তু বুঝা ফেলাইছে এই সার আবার সামনে চলে আসবে। আমাকে বাদ দিয়া, মানে ভারতকে বাদ দিয়া হতো আবার শুরু করে দিতে পারে। আর ভারতকে বাদ দিয়া শুরু করলে ওর সাথে যদি চীন জড়াইয়া যায়, বিশাল এক শক্তি হয়ে গেল না ভাই। এই যে দেশ পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ তো এমনি ভারতের সঙ্গে বুঝছেন অনেক বড় দ্বন্দ্ব লেগে রয়েছে। সব মিলা যদি বিরাট শক্তি হয়ে যায়, তখন কি করবেন? চারিদিকেই তো আমরা
এখনই কিন্তু চিন্তায় পড়ে গেছে আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ডিপ হওয়ার সঙ্গে সঙ্গে ওদের ডিপ স্টেট বলে দিছে কাশ্মীর কিন্তু হুমকির মুখে, আবার এদিকে 7 সিস্টার হুমকির মুখে। এখানে যদি 7 সিস্টারে যদি বাংলাদেশ সুযোগ করে দেয় তাহলে এই 7 সিস্টার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। মনে রাখেন ওই যে 10 ট্রাক অস্ত্র বাবর, ওই যে বাদশা বাবর, হ্যাঁ বাবর সাহেব গেল কই? দেখেন বাবর সাহেব যখন বাইর হইলো উনি কিছু বক্তব্য রাখলো, ওনার অনেক ভক্ত, কিন্তু দেখেন এখন আর ওনার কোনো খবর নাই। শুনছিলাম চিকিৎসায় গেছে, কিন্তু যেখানেই যাক প্রযুক্তির যুগ, তাই না? উনি তো কিছু কথাবার্তা বলবেন, একদম চুপ হয়ে গেল। হ্যাঁ, বাদশা বাবর নাকি প্রজা হয়ে গেল? রাজা কি প্রজা হইতে পারে? না, উনি তো প্রজা না। কিন্তু এই বাবর সাহেবের ভক্তরা কিন্তু খোঁজে, আমিও কিন্তু ভক্ত, ওনারা মনে মনে খুঁজি। শুনছিলাম বিদেশে গেছে চিকিৎসার জন্য, আল্লাহ ওনাকে সুস্থ করুক, আমাদের মধ্যে ফিরে আনুক। আমি প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।